বর হাত জোর করে অনুরোধ করে বলল, প্লিজ আপু, এই টাকাটা না নিলে আমি মনে করবো আপনি এখনো রেগে আছেন। প্লিজ আপু। এখানে রাগ করার কিছুই নেই। একটা কথাই বলবো, আমার বোনটাকে সুখে রাখবেন। এটা আমাদের সবার চাওয়া। সোমার দুলাভাইয়েরা সবার কাছে মাফ চেয়ে নিয়েছে। সব কিছুই মিটমাট করে সবাই গেট ছেড়ে দেয়। বরযাত্রীরা বাড়ির ভেতর ঢুকে গেছে। আর টাকা ওরা কেউই নেয়নি। সানিম 20,000 টাকা ইতির কাছে দিয়েছে। এখানে যারা যারা সবাইকেই দিয়ে দিতে বলেছে, আর বাদ বাকিগুলো ইতিকে রেখে দিতে বলেছে। সানিম অনেক কষ্টে নিজের রাগটাকে সামলেছে। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বরপক্ষ থেকে 65 জন মানুষ এসেছে। তারা বলেছিল 50 জন আসবে, সেখানে তারা এসেছে 65। সবাই সবটাই মেনে নিয়েছে, ম্যানেজ করেই নিয়েছে। গ্রামে যে মানুষজন দাওয়াত দিয়েছিল তাদের আগে বৈঠকে খাওয়ানো হয়েছে। দ্বিতীয় বৈঠকে বরপক্ষের মানুষ খেতে বসেছে। জানো সবার সাথে কাজে হাত লাগিয়েছে। বরপক্ষের খাওয়া শেষ হয়, বাড়ির মানুষদেরও বসিয়ে দিয়েছে। বরের হাত ধোয়া আর যা নিয়ম আছে তারা কোনো নিয়মই বাড়ির মেয়েরা পালন করেনি। সানিম আগে নিষেধ করে দিয়েছিল। জান আরো কয়েকজন মিলে বাড়ির লোকদের খাইয়েছে। জান এখনো খায়নি, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। জানা সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে। সানিমের কাছে জানকে কিউট লাগছে। সানিমের ইচ্ছে করছে জানের গাল দুটো টেনে দিতে। বিয়েবাড়ির সব মেয়েদেরই সবার নজর জানের দিকে। বরপক্ষে আসা মেয়েরাও বাদ যায়নি। গেটে যে ছেলে কথা কাটাকাটি করলো, সে বারবার সানিমের দিকে তাকাচ্ছে। এই জিনিসটা সুন্দর আলী চোখে পড়েছে। সুন্দর আলী জানের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, মামা, একটা কথা ছিল। আমি তো কাজ করছি মামা। কথাটা বলা জরুরি। ওকে, বলো। মামা, গেটে যে সবার সাথে তর্ক করলো, সেই আবার কি করেছে ওই ছেলে? ছেলেটা, তুমি সামনে তাকিয়ে দেখো। সেটা সানিম আন্টির দিকে কেমন করে তাকিয়ে আছে। সেটা নজর ভালো লাগছে না আমার। সুন্দর আলীর কথা শুনে জান স্টেজের দিকে তাকায়। বরের পাশে ছেলেটা বসে আছে। ছেলেটার নজর অনুসরণ করে। জান সেদিকে তাকায়, দেখে সানিম একা দাঁড়িয়ে আছে। সানিম জানের দিকেই তাকিয়ে আছে। ছেলেটার চোখ সানিমের পুরো শরীর ঘুরছে। জান রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। জান হাতে থাকা মাংসের বলটা রেখে দেয় আর ওই সানিমের দিকে পা বাড়ায়। জানকে আসতে দেখে অবাক হয় সানিম। সানিম জানকে ভালোভাবে লক্ষ্য করে কপালে ভাঁজ পালায়। জান কোনো কথা না বলে সানিমের হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো। সানিম কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ জানের চোখ লাল হয়ে গেছে রাগে। জান সানিমকে রুমে গিয়ে বলল, আমি যেন রুম থেকে এক পা বের হতে না দেখে বাকিদের আমি বাঁচিয়ে দিচ্ছি, আর বাদ বাকি বাইরের দিকটা আমি সামলে নেব। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি জান। সানিম অবাকের উপর অবাক হচ্ছে। সে কথা বলতেই ভুলে গেছে। জান সবাইকে সেখান থেকে রুমে পাঠিয়ে দিচ্ছে। জানের ইচ্ছে করছে ছেলেটাকে মাটিতে পুঁতে দিতে। নিজের এলাকার না বলে কিছু বলতেও পারছে না। সানিম আর এসবে মাথা ঘামায়নি। সানিমের উপর যতই রাগ অভিমান করে থাকুক না কেন, জান সবসময় তাদের সবাইকে আগলে রাখার চেষ্টা করে। সানিম দেশের বাইরে যাওয়ার পরে সবাইকে দেখে রাখতো। সানিম যেভাবে তাদের সবাইকে আগলে রাখতো ঠিক সেইভাবে। একদিন আসলি কলেজ থেকে আসতে দেরি হচ্ছিল। সেদিন নাজলি কলেজে যায়নি, অসুস্থ থাকায়। তরুণা বেগম বলেছিল আসলিকে নিয়ে বাড়ি ফিরতে। জান গিয়ে দেখে কিছু ছেলে মেয়ে তার বোনকে অপমান করছে, আর তার বোন চোখের জল ফেলছে। এটা দেখে জানের মাথায় আগুন ধরে গেছিল। তবু সে চুপ ছিল। বিনা বাক্যে বোনকে নিয়ে সেখান থেকে চলে এসেছিল। রাতের বেলা জান মেহমাত আর সাবাসকে নিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো ধোলাই করেছিল। পরদিন সবাই আসলির কাছে মাফ চেয়েছে। ওই দিনের পরে কেউ আসলিকে আর অপমান করার সাহস দেখায়নি। রাত 9টায় বিয়ে পড়ানো শেষ হয়েছে। এখন বিদায়ের পালা। সোমা, মা বাবা, বোন সবাইকে জড়িয়ে ধরে কান্না করেছে। সবাই তাকে জোর করে গাড়িতে বসিয়ে দিয়েছে। বাড়ির সবার মন খারাপ। সানিমরা সবাই ছাদে পাটি বিছিয়ে গোল করে বসে আছে। সবাই টুকটাক কথা বলছে। হাজাল বলে ওঠে, এইভাবে বসে থাকতে বোরিং লাগছে, চলো সবাই ট্রুথ আর ডেয়ার খেলি। আসিয়া হাজালের কথা শুনে খুশি হয়ে বলে, আপু ঠিক কথা বলেছে, অনেক মজা হবে, ইয়ে। হাজাল দিশাকে বলল, দিশা, যা তো একটা বোতল নিয়ে আয়। ওয়েট করো, আমি নিয়ে আসছি। দিশা কি একটা কাচের বোতল নিয়ে আসে। লায়লা বোতল ঘোরায়। বোতল গিয়ে লায়লার সামনেই থামে। হাসাল তাকে বলে, ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। কাউকে ভালোবাসিস? এটা কেমন প্রশ্ন? সানিম লায়লাকে বলল, হাসাল যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। প্রথম দেখাতেই একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে কখনো বলা হয়নি। এ বিষয়ে আর কোনো প্রশ্ন করবি না কেউ। লায়লার কথা শুনে হাজাল আর সানিম মনে শক খাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে দুজনে। লায়লা সেদিকে পাত্তা না দিয়ে আবারও বোতল ঘোরায়।
এবার বোতল গিয়ে থামে নাজলির সামনে। নাজলি ডেয়ার নিল। লায়লা বলে উঠল, নাজিয়া, এবার তুই নাজমুলকে ফোন দিয়ে আই লাভ ইউ বলবি। আমি পারবো না। বেশি কথা না বলে যা বলছি তাই কর। নাজলি উপায় না পেয়ে নাজমুলকে ফোন দিল। নাজমুল কেবলই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেডে বসেছে, তখনই নাজলির ফোন আসে। নাজমুলের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নাজমুল ফোনটা রিসিভ করে হ্যালো বলে। নাজলি কিছু বলার আগে হাজাল তার হাত থেকে ফোনটা নিয়ে লাউড স্পিকারে দিয়ে নাজলিকে ইশারা করে কথা বলতে। নাজলি আমতা আমতা করে বলে ওঠে, আই লাভ ইউ। ওয়েট ওয়েট, কি বললে আবার বলো। আই লাভ ইউ। আমি কি ভুল শুনছি? তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। তা সূর্য কোন দিক থেকে উঠেছে? সূর্য যে দিক দিয়ে ওঠে সেই দিক থেকেই। এখন রাখছি। একদম ফোন কাটবে না, ফোন কাটলে খবর আছে। এখন গিয়ে তুলে দিয়ে আসবো। এখন ফটফট দুটো চুমু দাও তো। নাজলি এমনিতেই লজ্জা পাচ্ছিল, এখন লজ্জায় মাটির নিচে ঢুকে দিতে ইচ্ছা করছে। বাকি সবাই মিটিমিটি হাসছে। নাজমুল আবারও বলে, কি হলো, চুপ করে আছো কেন? সারাদিন প্রচুর কাজের প্রেশার ছিল, শরীরে একটু এনার্জি নাই। তুমি চুমু দিলে শরীরে এনার্জি ফিরে আসবে। যত চুপ করে থাকবে চুমুর মাত্রা বাড়তে থাকবে। এখন নাজলি এমন অবস্থায় যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। লায়লা কাশি দিয়ে বলে, আমরাও এখানে আছি, একটু লজ্জা করো। নাজমুল ফট করে কলটা কেটে দেয়। সবাই নাজলিকে নিয়ে হাসাহাসি করছে। বেচারি লজ্জায় মাথা তুলতে পারছে না। সানিম সবাইকে ধমক দেয়, এতে সবাই চুপ হয়ে যায়। লায়লা আবারও বোতল ঘোরায়। এবার হাজালের সামনে গিয়ে বোতল থামে। সানিম বলে সে প্রশ্ন করবে। আমি জানি তুই প্রেম প্রেম করিস না, এখন তোর লাইফে লজ্জাজনক ঘটনা বল। বলতেই হবে। বলে ফেল। কলেজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কাদায় পড়ে গিয়েছিলাম। পুরো শরীর কাদায় মাখামাখি অবস্থা। ওখানে অনেক মানুষ হাসাহাসি করেছে। আমি লজ্জায় ভয়ে কান্না করে দিয়েছিলাম। সবাই কিছুক্ষণ চুপ করে থেকে ফিক করে হেসে দেয়। হাজাল একটু লজ্জা পায়। একে একে সবাই কিছু না কিছু বলেছে। এখন এখানে ইতির পরিচিত অনেকেই ছিল, তারাও বাদ যায়নি। আসিয়া সুন্দর একটা গান গেয়েছে। লায়লা বোতল ঘোরালে এবার আসলির সামনে বোতল থামে। আসলি অসহায় মুখ করে সানিমের দিকে তাকায়। আসলে তুই একটা গান গা, তাহলেই হবে। আসলি জানে সানিম যখন বলেছে তখন গান গাইতেই হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এ কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবেই হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আগলা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব, কুয়াশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল, সেখানে এক ফালি চাঁদ ভাসছে করছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আগলা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আসলির চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসলি সেখান থেকে দৌড়ে নিচে চলে যায়। নাজলি থামাতে চাইলেও সানিম বাধা দেয়। সানিম আসলি যাওয়ার দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ করে আছে। জানের মনটা বিষিয়ে গেল। সে উঠে চলে গেল। জমজমাট পরিবেশটা নিমেষে নিস্তব্ধতায় ছেয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। সানিম সবাইকে বলল গিয়ে ঘুমিয়ে পড়তে। বিনা বাক্যে সবাই চলে গেছে। সানিম ছাদের এক কিনারে গিয়ে দাঁড়ায়। লায়লা আর হাজাল সানিমের দুপাশে গিয়ে দাঁড়ায়। সানিমের চোখ দিয়েও পানি পড়ছে। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আসলিকে কে সামলাবে? সানিম চোখের পানি মুছে মলিন মুখে বলে, আমি কি করব? আমি আমার বোনের জীবন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারিনি। আমার বোনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব? বল না, কি করব? আমি কি করলে ওর মুখে হাসি ফোটাতে পারবো? কম চেষ্টা তো করিনি, এখনো করে যাচ্ছি। হাজাল সানিমকে শান্ত করতে বলে ওঠে। শান্ত হ তুই। হ্যাঁ হয়েছে, তা আমাদের কারোর হাতে ছিল না। ওর মতো এত শান্তশিষ্ট একটা মেয়ের জীবনে এত দুঃখ হবে আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। লায়লা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে,
সবই ভাগ্য রে। জানি না মেয়েটা আদৌ সুখে দেখা পাবে কি না। ওর মুখের দিকে তাকালে আমার কলিজাটা কেঁপে ওঠে। সেই ভয়ঙ্কর দিনের কথা মনে পড়ে যায়। সানিম, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। সুখে দুঃখে সবসময় তোর পাশে ছিলাম, আছি আর থাকবো। হাজার লাইলার কথায় সায় দিয়ে বলে, ঠিক বলেছিস। এবার এসব বাদ দে, চল নিচে যাই। রাত 12:30 বাজে। চল। সানিম চোখের পানি মুছে নিচে চলে গেল। পরের দিন সকালে সানিম বেলগাছের নিচে বসে আছে। এখানে বাঁশ দিয়ে বসার মতো বানিয়েছে। আমাদের এদিকে মাচাল বলে। মাচালে অনেকে বসে আছে। তখনই হাতে ফোনটা নিয়ে হাজির হয়ে যান। সানিমকে ফোন এগিয়ে দিয়ে বলে, মেহমেদ কথা বলবে, আপনাকে ফোন দিয়েছিল, পাইনি, তাই আমাকে ফোন দিয়েছে। সানিমের দিকে ফোনটা এগিয়ে দেয় যান। সানিম জানের থেকে ফোনটা নিয়ে সবার থেকে দূরে গিয়ে কথা বলে। কথা বলা শেষ করে সানিম জানকে ফোনটা দিয়ে দেয়। সকালবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে দুপুর 3টা বাজে মেয়ের বাড়ি সবাই পৌঁছায় সময় শ্বশুর বাড়িতে। আজ সানিম সুন্দর একটা 3 পিস পরেছে, সাদা কালারের। সানিমকে দেখতেও সুন্দর লাগছে। মেয়েরা সবাই 3 পিস পরেছে, এক একজন এক এক কালার 3 পিস পরেছে। বড়রা সবাই সাদা পাঞ্জাবি আর শাড়ি পরেছে। ছেলেরা কেউ শার্ট আবার কেউ টি শার্ট পরেছে। জান সানিমের দেয়া টি শার্টটা পরেছে, দেখতে কিউট লাগছে। সানিম, লাইলা, হাজাল এক বাইকে গেছে। আর জানের বাইকে জানের আব্বু আর সানিমের আব্বু গেছে। বাকি সবাই কারে গেছে। আজ তারা কোনো ঝামেলা করেনি, সবকিছুই সুন্দরভাবে হয়েছে। কিন্তু আজ ওই বেয়াদব ছেলেটাকে কোথাও দেখেনি সানিম। সন্ধ্যার দিকে সবাই বর বউকে নিয়ে বাড়ি আসে। বাড়িতে নানা রকম পিঠা তৈরি করা হয়েছে। আজ 3 দিন হলো সবাই ঢাকায় ফিরেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সানিমরা সবাই গাজীপুরে 10 দিন ছিল। জান ব্যস্ত হয়ে পড়েছে তার পড়াশোনা নিয়ে, সামনেই পরীক্ষা। সানিম জানকে আগেই বলে দিয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অফিসে যেন না আসে, সামনে পরীক্ষা, তাই জানো আর মাথা ঘামায়নি। লাইলা, হাজাল, সানিম 3 জনে একটা ফাইল নিয়ে কথা বলছে। এর মধ্যে লাইলা ফোনটা হুট করে বেজে ওঠে। ফোনটা আসায় লাইলা ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানিম আর হাজাল অবাক হয়ে চেয়ে আছে। সানিম হাজালকে বলল, কি রে, কার ফোন ছিল যে আমাদের সামনে থেকে উঠেই চলে যেতে হলো? জানি না, বাট গাজীপুর থেকে আসার পর থেকে ও কেমন যেন হয়ে গেছে। একা একা হাসে, কথা বলে। পাগল টাগল হলো নাকি কে জানে। পাগল হইনি, ওরে প্রেমের ভূত ধরেছে। হোয়াট? ঠিকই বলছি, মনে করে দেখ গাজীপুর থাকতে ও কি বলেছিল। হাজাল অবাক হয়ে বলল, ও মাই গড, এটাও সম্ভব যে লাল মোল্লা কারো প্রেমে পড়লো? ওর মধ্যে তো প্রেমের পটুকও নেই। তোর মধ্যে আবার খুব আছে নাকি রে? হাজাল মুখ গোমরা করে বল, এভাবে অপমান করিস না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলে ফেল। জানকে কে মারতে চায়, তার কোনো খোঁজ পেলি? না রে, এখনো পাইনি। যারা ওর উপর অ্যাটাক করেছে তাদের ধরেছিলাম, বাট কেউ মুখ খুলেনি। অদ্ভুত একটা ব্যাপার, কি জানিস? কি? এ পর্যন্ত যতজনকে ধরেছি তারা সবাই মারা গেছে। তাতে কিছু জিজ্ঞেস করার আগে পকেট থেকে কিছু একটা খেয়ে নেয়, তারপর কিছু সময়ের মধ্যে আমার চোখের সামনে মারা যায়। বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই সবের পিছনে যে আছে সে ধূর্ত শিয়াল। ঠান্ডা মাথায় ভেবে চিনতে প্ল্যান করেছে। সে গভীর জলের মাছ। আমি কাশফিকে বলেছি ভালো করে তদন্ত করতে। যেই হয়ে থাকুক না কেন, আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা চল তো। কোথায়? ভালো লাগছে না, কাজও তো তেমন নাই, কোথাও থেকে ঘুরে আসি চল। লাল মুলা কই গেল? জানি না কার কপাল পড়লো, আমি সেটা ভাবছি। দুজন একসাথে ফিক করে হেসে দেয়। অন্যদিকে লাইলা ফোনটা রিসিভ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওপাশ থেকে শরৎ বলে ওঠে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো অফিসে বসে কাজ করছিলাম। তাহলে কি ভুল টাইমে ফোন দিয়ে ফেললাম? না না, সেরকম কিছু না। আপনি কি করছেন? এই তো বসে বসে আপনার সাথে কথা বলছি। এভাবে ওদের মাঝে ভালোই কিছুক্ষণ কথা হয়। লায়লা প্রথম দেখাতেই শরৎকে ভালোবেসে ফেলেছে। প্রথম দিন লায়লা নিজ থেকে কথা বলেছিল। শরৎ যখন শুনেছিল লায়লা সানিমের ফ্রেন্ড, তখন সেও কথা বলার আগ্রহ প্রকাশ করে।
10 দিনে ওদের মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শরতের দিক থেকে শুধু বন্ধুত্ব সম্পর্ক থাকলেও লায়লা ছিল না। শরৎ লায়লার সাথে বন্ধুত্ব করেছে সানিমের খবর নেয়ার জন্য। সত্যি স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। হাজাল এসে লায়লার ঘাড়ে হাত রাখে, এতে লায়লা চমকে যায়। পেছনে সানিম আর হাজালকে দেখে একটু ভরকে যায় লায়লা। আমতা আমতা করে বলে, তো 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 তোরা এইখানে? হাজাল প্রশ্ন করে। কোনো সমস্যা? লায়লা তাড়াতাড়ি মাথা নেড়ে বলে। না না, সমস্যা কেন হবে? সানিম হাজালকে বলে। বাদ দে এসব, এখন চল। কিন্তু সানিম হাজালকে থামিয়ে দিয়ে হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে থাকে। সানিম কিছু একটা ইশারা করলো হাজালকে। হাজালও চুপ হয়ে গেল। লায়লা ওদের পেছন পেছন আসতে লাগে। কোথায় যাচ্ছিস তোরা? হাজাল মজা করে বলে। শ্বশুরের ছেলের সাথে দেখা করতে। লায়লা অবাক হয়ে বলে। কি? হাজাল কানে দুহাত চেপে ধরে বলে। এত চিল্লানোর কি আছে? মন চাইলে আয়, না চাইলে থাক। লায়লা আর কথা বাড়ায়নি। বুঝেছে হাজাল ক্ষেপে আছে। এরে লাড়া দাও মানে নিজের চেচে বাস খাওয়া। নাজলি আর নাজমুল একটা পার্কে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। ওই দিনের পর থেকে নাজলি নাজমুলের ফোন ধরেনি। নীরবতা ভেঙে নাজমুল বলল, এভাবে কোনো চুপ করে বসে আছো? কথা বলো। আর কতবার সরি বলবো? আর আমি কি জানতাম নাকি যে ওটা ডেয়ার ছিল? তুমি তো কখনো আমাকে বলনি। 1000 বার বলার পরেও মুখ থেকে এই 3টা ওয়ার্ড বের করতে পারিনি। আর হঠাৎ করে তুমি আই লাভ ইউ বলতে একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। প্লিজ নাজু, কথা বলো। তুমি চুপ থাকলে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। নাজলি এবার মুখ তুলে তাকায় নাজমুলের দিকে। নাজমুলের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নাজলি একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এতদিন রাগ করে কথা না বলার কারণে এমন হয়েছে। শুরু থেকে নাজমুল নাজলি বলতে পাগল ছিল। নাজলির কাছে 1000 বার রিজেক্ট হয়েছে, তারপরেও হাল ছাড়েনি। নাজমুল নাজলিকে কলেজ লাইফ থেকে ভালোবাসে। নাজলি কখনো রাজি ছিল না। নাজলি প্রেম করতে চাইতো না। নাজলি সবসময় চাইতো বিয়ের পরে বরের সাথে প্রেম করবে। এতে নাকি আলাদা একটা সুখ আছে। নাজমুল নাজলিকে না দেখে থাকতে পারতো না। কত রাত নাজলিদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছে একটু দেখার জন্য। কখন নাজলি বারান্দায় আসবে সে আশায়। একটা সময় নাজমুলের পাগলামো দেখে নাজলি তাকে বলেই দেয় সে প্রেম করতে পারবে না। যদি সাহস থাকে তাহলে বিয়ের প্রস্তাব পাঠাতে তাদের বাড়িতে। মা রাজি হলে সেও রাজি। নাজমুলও লজ্জার মাথা খেয়ে তার মা বাবাকে সব বলে দেয়। সেও রাজি হয়ে যায়। আর এটাও বলে পড়াশোনার পাশাপাশি তারা বিজনেস সামলাতে। নাজমুলও বিনা বাক্যে রাজি হয়ে যায়। নাজমুলের বাবা নাফিজ রহমান আয়ুব খানেরই বিজনেস পার্টনার ছিল। নাফিজ রহমান খুব ভালো মানুষ। তিনি আয়ুব খানের কাছে প্রস্তাব রাখলে সেও রাজি হয়ে যায়। নাজমুলকে সে অনেকবার দেখেছে। ছেলেটা ভালো, তাই আর দ্বিমত করেনি। ঘরোয়াভাবে ওদের বিয়েটা পড়িয়ে রেখে দেয়। পড়াশোনা অনুষ্ঠান করে তুলে নিবে। ততদিনে সানিমও চলে আসবে দেশে। নাজলিনকে তাকিয়ে থাকতে দেখে নাজমুল আবারও বলে, কি দেখ এমন করে? নাজলি আনমনে বলে ওঠে। তোমাকে দেখি। নাজমুল ঠোঁট কামড়ে হেসে বলে, নতুন দেখছো নাকি? তা না, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করনি, ঠিকমতো রাতে ঘুমাওনি, তাই না? তুমি তো জানো আমাকে না দেখে, কথা না বলে আমি থাকতে পারি না। তারপরেও কেন এমন করো? কেন কষ্ট দাও? তোমাকে না দেখতে পেলে আমার বুক পুড়ে যায়, তা কোনো বোঝা যায় না। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 9 মাস 18 দিনে 11 ঘন্টা 15 মিনিট সেকেন্ড হিসাব করে নি, ওটা বলতে পারবো না। বুঝলাম। তা এতদিনে আপনি আমাকে কতবার জড়িয়ে ধরেছেন? জড়িয়ে ধরা বাদ দিলাম, আমার হাতটা কতবার ধরেছেন? কি সব বলো? তোমার স্পর্শ পেলেই তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, নার্ভাস লাগে, অস্থির লাগে। আমি কি করব বলো? আমি তোমার কে হই? এটা কেমন প্রশ্ন? তুমি আমার একমাত্র বউ। তাই নাকি? তুমি না বললে তো আমি জানতামই না আমি তোমার বউ। এভাবে কেন বলছো? তো কিভাবে বলবো? 1 ঘন্টা যাবত এখানে বসে আছি আমি, তুমি আমার থেকে 10 হাত দূরে বসে আছো। আমি রাগ করে আছি, কাছে এসে জড়িয়ে ধরে একবার রাগ ভাঙানোর চেষ্টা করেছো নাকি হাতটা ধরেছো? আশেপাশে তাকিয়ে দেখো তো, কত কাপল পাশাপাশি হাত ধরে বসে আছে। কেউ বা কারোর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড।
আর আমি তো তোমার বউ। নাজলি আর কিচ্ছু না বলে হনহন করে উঠে চলে গেল। নাজমুল আটকাতেও পারল না, তাকিয়ে আছে অবাক হয়ে। নাজলি চোখের আড়াল হতেই নাজমুলের হুঁশ ফিরে। সে দৌড়ে গেল গেটের কাছে, বাট পেল না। তার আসার আগে নাজলি গাড়ি করে চলে গেছে। অসহায় মুখ করে তাকিয়ে আছে সে। আমি আসলে একটা স্টুপিড মানুষ, গার্লফ্রেন্ডের সাথে কত কি রে, আর আমি আমার বউয়ের সাথে ধরতে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দূর, আমি বা কি গো সামলের আমার সব কথা এলোমেলো হয়ে যায়, নার্ভাস হয়ে পড়ি। কেন যে এমন হয়ে যায় বুঝি না। নাজমুল নিজের উপর বিরক্ত হয় এবং নিজের গন্তব্যে চলে গেল। যে করে হোক তাকে তার নাজু পাখির রাগ ভাঙাতে হবে। দেখা যাক নাজমুল তার নাজু পাখির জন্য কি করতে পারে। জান কলেজ শেষ করে বাড়ি গিয়ে গোসল সেরে খেয়ে রেস্ট নেয়। বিকেলের দিকে অফিসে এসে দেখে সানিম নেই। কই গেছে কেউ বলতে পারছে না। তাই সেও আর দেরি না করে অফিস থেকে বের হয়ে চিকু মামার দোকানে বসে। এখানে ওরা তিনজনই আড্ডা দেয়। চিকু মামার হাতের চা অনেক ভালো। চায়ের জন্য চিকু মামা বিখ্যাত। চিকু মামা দেখতে লম্বা শ্যামলা, কিন্তু অনেক চিকন। মা আদর করে চিকু ডাক, সে থেকে সবাই চিকুই বলে। এভাবে নাম শুনতে শুনতে সে তার বাবার দেওয়া নামটাই ভুলে গেছে। সবাই তাকে চিকু নামেই চেনে। তার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে দুটো বিয়ে দিয়েছে, ছেলেটা ইন্টারে পড়াশোনা করে। জানকি একটা টুলে বসে পড়ে। চিকু মামাকে চা দিতে বলে মেহমাত আর শাবাশকে ফোন দেয়। চায়ের দোকানে বসতে বলে কল কেটে দিল। কিছুক্ষণ পরেই দুজনেও চলে এলো। মেহমাত জানকে বলল, অফিসে যাসনি? গিয়েছিলাম, আপুকে কোথাও পেলাম না, তাই চলে এসছে। শাবাশ বসতে বসতে বলে, তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি। কই যাবি? শাবাশ মেহমাতের হাত ধরে বলে ওঠে, চল, গেলেই দেখতে পাবি। তোরা যা, আমি যাব না। জান মেহমাতের দিকে তাকিয়ে বলে, কেন? আব্বুর শরীরটা ভালো না, দোকানে বসতে হবে। আজ ঘুরতে যাওয়া ক্যান্সেল। চল শাবাশ, আজ মেহমেদের সাথে দোকানে বসে। চল তাহলে। মেহমাতের ঠোঁটে হাসি ফুটে ওঠে। 3 বন্ধু মিলে মেহমাতের দোকানেই হাজির হলো। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল। জান আর শাবাশ একটা জিনিস উপলব্ধি করতে পারছে, ধনীদের জন্য জীবনটা যতটা সহজ, গরিব মানুষদের জন্য ততটাই কঠিন। মেহমাতের সাথে জানের সময়টা ভালোই কেটেছে, অনেক কিছু শিক্ষা হয়েছে। সানিম আজ সন্ধ্যায় বাড়ি এসেছে, ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। সন্ধ্যা 7টা বাজে, জান এখনো বাড়ি আসেনি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ডাইনিং রুমে নাজলি বসে টিভি দেখছিল। তরুণা বেগম রান্নাঘর থেকে চিল্লিয়ে বলে। নাজলি বিরক্ত হয়ে বলে, ধর ছাই ভালো লাগে না, শান্তিতে একটু টিভিও দেখতে পারি না। নিশ্চয়ই ফাজিলটা বাড়ি এসেছে। দাঁড়া, আজ তোর খবর আছে। নাজলি উঠে গিয়ে দরজা খুলে যে ধমক দিতে যাবে, সামনে তাকিয়ে থমকে গেল। দরজার সামনে জান আর নাজমুল দাঁড়িয়ে আছে। নাজলি দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। ওরা ভেতরে ঢুকে। নাজলি আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, উপরে চলে যায়। তরুণা বেগম বলল, কে এসেছে? নাজলি? জান একটু জোরেই বলল। মামনি, নাজমুল ভাই এসছে। জানের কথা শুনে তরুণা বেগম রান্নাঘর থেকে ছুটে আসে। জান্নাত বেগমকে বলে আসে কিছু নাস্তা রেডি করতে। তরুণা বেগমের নাজমুলের কাছে আসতেই নাজমুল সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? তরুণা বেগম সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জি আচ্ছা। তরুণা বেগম জানের দিকে তাকিয়ে বলে, জান তুইও যা, ফ্রেশ হয়ে নে। যাচ্ছি মামনি, রুমে 1 কাপ কফি পাঠিয়ে দিও, মাথাটা ধরেছে খুব। তুই রুমে যা, আমি পাঠিয়ে দিচ্ছি। জান উপরে চলে গেল। নাজমুল নাজনীনের রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। তা দেখে জান মুচকে এসে নিজের রুমে চলে গেল। জান রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। কিছু একটা মনে হতেই জান সানিমের রুমের দিকে পা বাড়ায়। সানিমের রুমের দরজা ফেরানো। জান কোনো কিছু না ভেবে রুমে ঢুকে পড়ে। জান সানিমকে বেডে আবিষ্কার করে। ল্যাপটপ ফাইল সারা বেডে এলোমেলো হয়ে পড়ে আছে, আর সানিমের প্যাড চেপে ধরে বসে আছে। জান কয়েকবার ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। জান সানিমের কাছে এগিয়ে যায়। জান সানিমের বাহুতে ধাক্কা দেয় হালকা করে। সানিম চোখ মেলে তাকায়, দেখে জান দাঁড়িয়ে আছে। সানিম জানকে দেখে উঠা বসার চেষ্টা করে। জান বাধা দিয়ে বলে, উঠতে হবে না। কি হয়েছে আপনার? এই সময় এইভাবে শুয়ে আছেন কেন? দেখে তো মনে হচ্ছে অসুস্থ। তেমন কিছু না। তোর কিছু লাগবে? আমার কিছু লাগলে নিচে নিয়ে নেব সময় মতো। এবার আপনি বালিশে মাথা রেখে ঠিক হয়ে শুয়ে পড়ুন, আমি ল্যাপটপ ফাইল ছড়িয়ে দিচ্ছি। সানিম আর কিছুই বলল না।
সানিমের কথা বলতে ভালো লাগছে না। জান যা করতে বললো তাই করলো। জান সবকিছু গুছিয়ে টেবিলের উপর রেখে দেয়। কাঁথাটা সানিমের কোমর পর্যন্ত টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গেছে। ব্যথায় সানিমের চোখ দিয়ে পানি পড়ছে। এটা নতুন না, সানিমের পিরিয়ডের হলে এমন সময় প্রচুর পেটে ব্যথা হয়, বমি আর অতিরিক্ত রক্তপাত হয়। এই সময়টাতে সানিমের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নাজমুল ধীরে পায়ে নাজনীনের রুমে প্রবেশ করে। নাজলি রুমে নেই। নাজমুল কিচ্ছু না ভেবে ফ্রেশ হয়ে নিল। তারপর বারান্দার দিকে পা বাড়ায়। নাজলি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। নাজমুল নাজলির পেছনে গিয়ে দাঁড়ায়। বারবার নাজলির কাঁধে হাত রাখতে গিয়েও ফিরিয়ে নিচ্ছে। নাজমুলের হাত অনবরত কাঁপছে। নাজলি ঠিকই টের পেয়েছে নাজলি এই ছেলেটার সাথে রাগ করেও থাকতে পারে না। নাজলি নাজমুলের কাণ্ডে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। নাজলি চুপ করে আছে। সেও দেখতে চায় তার রাগ ভাঙাতে নাজমুল কি করে। নাজলি বিরক্ত নিয়ে বারান্দা থেকে রুমের ভেতর চলে যেতে নিলে নাজমুলকে উপেক্ষা করে। নাজলি চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাজমুলের দিকে। সে ভাবতেও পারেনি নাজমুল এমন কিছু করবে। নাজলি যখন চলে যেতে নিচ্ছিল তখনই নাজমুল তার নাজু পাখির হাত ধরে হাঁচকা টান দেয় এবং নিজের কাছে নিয়ে আসে। নাজলি কিছু বুঝে ওঠার আগে নাজমুল নাজলির কোমর চেপে ধরে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়। নাজলি মনে হয় পাথর হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নাজলিকে আরেক দফা চমকে দিয়ে নাজমুল তার নাজু পাখির ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। নাজমুলের এমন স্পর্শে নাজলি কেঁপে ওঠে। নাজমুলের শরীরও মৃদু কাঁপছে। সেটা নাজলি ঠিকই অনুভব করতে পেরেছে। এইভাবে তারা কতক্ষণ ছিল সেটা কেউই বলতে পারবে না। একটা সময় নাজমুল নাজলিকে ছেড়ে দেয়। দুজনই হাঁপাচ্ছে। নাজলি লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। নাজমুল কিছু বলার আগেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নাজমুল মুচকি হাসে। তারও খুব লজ্জা লাগছে। এটা কি সত্যি আমি নাকি অন্য কেউ ছিল? আমার দ্বারা এটা কি করে সম্ভব হলো? আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি আমার নাজু পাখিকে কিস করেছি। এসব ভেবে নিজে নিজেই হেসে দেয় নাজমুল। মাথা চুলকে সে রুমে চলে গেল। নাজলি সোজা রান্নাঘরে চলে এসেছে। তরুণা বেগম মেয়ের হাতে কিছু নাস্তা ধরিয়ে দিয়েছে নাজমুলকে দেওয়ার জন্য। নাজলি কিছু বলতে পারছে না। মায়ের মুখের উপর বাধ্য হয়ে খাবার নিয়ে রুমে প্রবেশ করে নাজলি। নাজমুল কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। নাজলি খাবারগুলো টেবিলে রেখে নাজমুলকে ডাক দেয়। এই শুনছো, খাবারগুলো খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে, পরে ভালো লাগবে না। রেখে যাও, পরে খাবো। নাজলি তাই করে, কারণ নাজমুলের সামনে থাকতে খুব অস্বস্তি হচ্ছে। নাজলি চলে যেতে নাজমুল উঠে খাবার খেয়ে নেয়। সত্যি বলতে তারও খুব লজ্জা লাগছে, তাই ওইভাবেই শুয়েছিল। জান হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আসলির রুমের সামনে। আপু, আসবো? ভেতরে আয়। জান রুমের ভেতর ঢুকে আসলি ব্যাটে বসে বই পড়ছে। জান গিয়ে আসলির পাশে দাঁড়ায়। আসলি আবারও বলে, কিছু হয়েছে জান, হঠাৎ এই সময়? আসলে আপু একটু দরকার ছিল। বলে ফেল। আপু, তুমি সানিম আপুর রুমে যাও আর সাথে করে এই প্যাকেটটা নিয়ে যাও। কি হয়েছে আপুর? এত কথা বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও। আসলি আর কোনো প্রশ্ন না করে ছুটে গেল সানিমের রুমে। সাথে জানও গেল। আসলি ভেতরে ঢুকে, কিন্তু জান বাহিরে দাঁড়িয়ে আছে। আসলি রুমে ঢুকে দেখে সানিম প্যাট চেপে ধরে শুয়ে আছে। আসলি সানিমের কাছে গিয়ে বসে আস্তে করে ডাক দেয়, আপু কি হয়েছে তোমার? ঠিক আছে তো তুমি? কারো কথা শুনে সানিম চোখ মেলে তাকায়। সানিমের এমন অবস্থা দেখে আসলি আঁতকে ওঠে। সানিমের চোখ লাল হয়ে আছে, মুখটা ফ্যাকাশে লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আসলি জানের দেয়া প্যাকেটের দিকে একবার তাকালো, আরেকবার সানিমের দিকে। কিছু না ভেবে প্যাকেটটা ছিঁড়ে ফেলে। প্যাকেট ছিঁড়ে যা বোঝার বুঝে গেল। আসলি সানিমকে ধরে উঠায়। সানিম ব্যথায় চোখ মুখ খিচে আছে। আসলি আস্তে আস্তে সানিমকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। হাতে থাকা প্যাকেট আর কাপড় দিয়ে আসলো। নাজলি রুমে এসে চাদরটা উঠিয়ে নতুন চাদর পেতে দেয়। দরজার সামনে এসে দেখে জান পায়চারি করছে। তা দেখে আসলে হাসলো। পরে নিজেকে সামলেই বলে উঠলো, জান একটা কাজ করতো। কি কাজ আপু? নিচে গিয়ে কিছু ফল কেটে দিতে বল, আর এক গ্লাস দুধ দিতে বল আম্মুকে। কিন্তু মামুনা জিজ্ঞেস করলে কি বলবো? আমি যে দুধ খাই না, এটা সবাই জানে। আচ্ছা আমি যাচ্ছি, তুই এখানে দাঁড়া। আপু ওয়াশরুমে আছে, একটু খেয়াল রাখিস। আসলি নিচে চলে গেল। আসলি কাউকে বলতে চাইলো না, নয়তো সবাই ছুটে আসবে। আসলি নিজেই ফল কেটে নিল আর এক গ্লাস দুধ নিয়ে গেল। জান্নাত বেগম জিজ্ঞাসা করেছিল খার জন্য, আসলি নিজে খাবে বলেই কাটিয়ে নিয়েছে। সানিম ওয়াশরুম থেকে বের হয়েছে, শরীর কাঁপছে, যেন যে কোনো সময় পড়ে যেতে পারে। ঠিক তাই হলো। সানিমের শরীর দুর্বল থাকায় পড়ে যেতে নিলে
তখনই কেউ দু হাতে পরম যত্নে আগলে নেয় সানিমকে। সানিম ভয়ে চোখ বন্ধ করে আছে। যখন দেখলো সে পড়েনি, তখন চোখ মেলে তাকিয়ে দেখে জান তাকে ধরে রেখেছে। সানিম তাকাতেই জান চোখ সরিয়ে সানিমকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এই অসুস্থ শরীরে এভাবে একা আসার কি দরকার ছিল? কাউকে ডাক দিলে তো হতো নাকি? ভাবছিলাম নিজেই পারবো যেতে, তাই ডাকিনি। জান কিচ্ছু না বলে কোলে তুলে নেয় সানিমকে। বেডের কাছে এসে নিচু হয়ে সানিমকে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। সানিম জানকে দেখেই যাচ্ছে, কিচ্ছুই বলছে না। সানিমের কিছু বলতেও ইচ্ছে করছে না। আসলি রুমে আসে। আসলি আসাতে জান রুম থেকে বের হয়ে যায়। আসলি সানিমকে ফল আর দুধ খেতে বলল। সানিমও তাই করলো। আসলি সানিমের মাথার চুল মুছে দিল। সানিমের খাওয়া শেষ হলে মেডিসিন খাইয়ে দেয়। সানিমকে ধরে শুয়ে দিয়ে কাঁথা টেনে দেয়। রুমের লাইট অফ করে রুম থেকে চলে গেল আসলি। রাত 10টায় সবাই খাবার টেবিলে বসে আছে। সবাই উপস্থিত থাকলেও সানিম নেই শুধু। ভাবি, শামীম কই, এখনো এলো না যে? আমিও তো সেটাই ভাবছি, এখনো এলো না যে। তোমরা খাও, আমি ডেকে নিয়ে আসি। তুমি ওকে ডেকে নিয়ে আসো, তারপরে খাবো, যাও। তরুণা বেগম বহু বলে যেতে নেয়। জানা আসলির দিকে তাকায়। আসলি চোখ দিয়ে ইশারা করে। আসলি তার আম্মুর উদ্দেশ্যে বলল, দাঁড়াও আম্মু, তোমার যেতে হবে না। কেন? আসলির কথা শুনে সবাই আসলির দিকে তাকায়। আসলি সবার দিকে একবার তাকালো। সবাই উত্তরের আশায় আসলির দিকেই তাকিয়ে আছে। আসলি নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আপু একটু অসুস্থ। আগে কেন বলিসনি? তাই জন্য তুই ফল আর দুধ নিয়ে গেলি তখন? আইয়ুব খান খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে পা বাড়ায়। তার পেছনে ছুটে সবাই। আইয়ুব খান সানিমের রুমে ঢুকে। রুমের লাইট জ্বালিয়ে বেডের কাছে এসে দাঁড়ায়। সানিম ঘুমিয়ে আছে। মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। মেয়েকে এমন অবস্থায় দেখে বুকটা ধক করে উঠল। সানিমের মাথার কাছে বসলেন তিনি। আস্তে করে মাথায় হাত রাখলেন। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় সানিম। মাথার কাছে বাবাকে দেখে একটু অবাক হলো। উঠে বসতে চাইলে আইয়ুব খান তাকে বাধা দিয়ে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। আর 1 সপ্তাহ অফিস যাওয়া বন্ধ তোমার। এই 1 সপ্তাহ বাড়িতে রেস্ট করবে, আমি ওই দিকটা সামনে নেব। ভাইয়া ঠিক বলেছে। তুই নিজের উপর খুব প্রেশার নিয়ে নিছিস। তুই রেস্ট কর, আমি আর ভাইয়া এদিকটা সামলে নিব। জান্নাত, তুমি শানিমের খাবারের ব্যবস্থা করো, আর তোমরা সবাই ওই রুম থেকে চলো। এখানে এত ভিড় করার দরকার নেই। সবাই রুম থেকে বেরিয়ে গেল। রুমে রয়ে গেল আইয়ুব খান আর তরুণা বেগম। আসলিও দাঁড়িয়ে আছে। আর নাজলি বোনের পায়ের কাছে বসে আছে। আইয়ুব খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপু তুমি গিয়ে খেয়ে নাও, আমি আপুর কাছেই আছি। আর নাজলি, তুইও যা দে, নাজমুল ভাইয়ের কিছু লাগে নাকি যা দেখ। বড় আপা, আপনি নিচে যান, আমি শানিমকে খাবার খাইয়ে আসছি। সানিমের রুম ঢুকতে বলল জান্নাত বেগম। কেউ আর কিছুই বলল না। আইয়ুব খান রুম থেকে বের হয়ে গেল। তরুণা বেগম মেয়ের কপালে চুমু খেয়েও সেও স্বামীর সাথে চলে গেল। নাজলি চলে গেছে। রুমে জান্নাত বেগম, আসলি আর সানিম। আসলি সানিমকে ধরে উঠে বসে দিল। জান্নাত বেগম সানিমকে খাবার খাইয়ে রুম থেকে বের হয়ে গেল। নাজমুল বেডে বসে আছে। নাজলি সোফায় বসে আছে। কেউ কোনো কথা বলছে না। দুজনই চুপ। কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। নাজমুল আগেই কথা বলল, তোমার জন্য আমি একটা গিফট আসছিলাম, দেখেছো? না তো। মিরের সামনে ওই প্যাকেটটা খুলে দেখো। নাজলি উঠে প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের ভেতর পার্পল কালার সুন্দর একটা শাড়ি, হাতে ম্যাচিং করা সবকিছু। নাজলির অবাক প্লাস খুশিও লাগছে। নাজলির খুশি দেখে নাজমুলের ঠোঁটে হাসি ফুটে ওঠে। পছন্দ হয়েছে? খুব ধন্যবাদ এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য। ইচ্ছে হলে শাড়িটা পরো। তুমি ওয়েট করো, আমি এক্ষুনি এটুকু বলেই থেমে গেল নাজলি। গোমরা মুখ খেয়ে বসে রয়। নাজমুল বুঝে গেল তার নাজু পাখি কেন মুখ গোমরা করে বসে আছে। নাজমুল মুচকে হাসি দিয়ে বলল, শাড়ি পরার জন্য যা লাগে তুমি পরে, তোমাকে তুমি শাড়ি পরিয়ে দিতাম। সত্যি তুমি শাড়ি পরাতে পারো? শিখছিলাম কাউকে হাতে নিতে পড়বে বলে। নাজলি লজ্জা পেয়ে গেল নাজমুলের কথায়। সেখানে না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পরে নাজলি ওয়াশরুম থেকে বের হয়। নাজলির পরনে ব্লাউজ, পেটিকোট, শরীরে তাওয়াল জড়ানো। লজ্জায় মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। নাজমুল উঠে এসে নাজলির সামনে দাঁড়ায়। শাড়ি হাতে নেয় নাজলিকে পরাবে বলে। নাজলিও বাধা দিলে নাজমুলকে অবাক হয়ে প্রশ্ন করে,
কাপড় কেন পেঁচিয়েছো? তোমার জন্য। আমার জন্য মানে? তোমার শরীরের সাথে আমার হাতে যাতে স্পর্শ না লাগে তাই জন্য। লাগলে কি হবে? তোমার শরীরের সাথে স্পর্শ লাগলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। তখন শাড়ি আর পরাতে হবে না। আমি যাতে মনোযোগ দিয়ে শাড়িতে পরতে পারি তাই ব্যবস্থা করব। নাজলি আর একটাও কথা বলেনি। নাজমুল সুন্দর করে তার নাজু পাখিকে শাড়ি পরিয়ে দেয়। নাজলি অবাক হয়ে চেয়ে আছে। নাও, শাড়ি পরা কমপ্লিট। দেখে নাও সব ঠিক আছে কিনা। বাহ, আপনি এত ভালো শাড়ি পরাতে পারেন, আমি তো জানতামই না। চলো যাও যাক। কোথায় যাব? ছাদে যাব তোমাকে নিয়ে। ছাদে যাওয়া নিষেধ। আপু কাউকে যেতে দেয় না। ছাদের দরজা তালা দেওয়া, আর চাবি আপুর কাছে। গোমরা করে বলে নাজলি। চলো বারান্দায় গিয়ে বসি। চলো। রাত 2টায় সানিমের রুমে কেউ প্রবেশ করে। সানিম গভীর ঘুমে। আসলে ব্যথার মেডিসিনের সাথে ঘুমের মেডিসিনও খাইয়ে দিয়েছিল যাতে ভালো মতো ঘুমাতে পারে। আগন্তুকটা সানিমের বেডের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। সানিমের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রুমে ড্রিম লাইট জ্বলছে। আবছা আলো সানিমকে সুন্দর লাগছে। বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। মাথার নিচে 2 হাত দিয়ে কাত হয়ে শুয়েছে। আগন্তুক হাসলো সানিমের মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে। মনে হচ্ছে কতদিনের তৃষ্ণা মেটাচ্ছে। আগন্তুক সানিমের কপালে গভীরভাবে একটা চুমু খায়। সানিম হালকা কেঁপে ওঠে। সানিমের শরীর থেকে মাতাল করা ঘ্রাণ ভেসে আসছে। আগন্তুক সানিমের শরীর থেকে আসা ঘ্রাণটা নাক দিয়ে টেনে নেয়। সকাল 10টায় সানিম আজ বাসার থেকে কোথাও যায়নি। আর বাকি সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। আসলি আজ শপিং করতে বের হয়েছে। আসলি নিউ মার্কেট গেছে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। আসলি প্রথমে একটা ফোনের দোকানে যায় ফোনের ব্যাক কভার কেনার জন্য। আসলি দোকানদারকে বলে রেডমি নোট 15 প্রোর ব্যাক কভার দিয়ে দেখাতে। দোকানদার বেশ কিছুক্ষণ নতুন কভার দেখান। আসলি কভারগুলো দেখছিল। তখনই পেছন থেকে কেউ বলে উঠে, আপনি এখানে? আসলি কারো কথা শুনে পাশে তাকিয়ে দেখে নাজমুলের ফুফাতো ভাই আয়হান। আসলি ভদ্রতার খাতিরে বলল, জি, আপনি এখানে? একটু কাজ ছিল তাই এসেছি। এসে মনে হয় ভালোই করেছি। কিছু বললেন? আয়ান কথা ঘোরানোর জন্য বললেন, বললাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেউ আর কোনো কথা বলল না। দুজনেই চুপ। আসলি কভার দেখতে ব্যস্ত। আয়হান আসলিকে দেখতে ব্যস্ত। আসলির দিকে কেউ যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোনো খেয়ালই নেই সেদিকে। আসলি দুটো কভার নেয়। দোকানদারকে বিল দিয়ে সেখান থেকে যেতে নিলে আয়হান আবারও ডাক দিয়ে বলে, আপনি কি বাসায় চলে যাচ্ছেন এখন? না, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে। তাহলে চলুন যাওয়া যাক। আসলি বিরক্ত হলেও কিছু বলল না। আসলি আরো বেশ কিছুক্ষণ কেনাকাটা করলো ঘুরে ঘুরে। আয়হানও তার সাথে ছিল। আয়হান সারাটা সময় কথা বলেছে। আসলি শুধু হু হা করে গেছে। দুপুর 2টো বাজে আয়ান আসলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে। আয়ান এক প্রকার জোর করে নিয়ে এসেছে। আসলি কিছু বলতেও পারেনি। বোনের দেবর বলে কথা, ইচ্ছে না থাকা সত্ত্বেও এসেছে। আয়ান আসলিকে প্রশ্ন করলো, কি খাবেন বলুন? আপনার ইচ্ছে মতো কিছু একটা দেন। ওকে। আয়ান ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। সাদা ভাত, গরুর কালা ভুনা, ইলিশ মাছ ভাজা, সাথে অনেক রকমের ভর্তা। খাবারগুলো আসলির পছন্দ হলেও মুখে প্রকাশ করলো না। ঈশা কলেজের সামনে একটা ক্যাফেতে বসে আছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আর 5 মিনিট পরেই কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেল। গরমে ঘেমে একাকার হয়ে গেছে। তবু ঈশার কাছে মারাত্মক সুন্দর লাগছে। ঈশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সামনে বসা মানুষটার দিকে। মিস ঈশা? মেহমতের ডাকে ধ্যান ভাঙে ঈশা। ঈশা নিজেকে সামলে মেহমতের চোখে চোখ রেখে বলে, কেমন আছো? ভালো আছি বলেই তো এখানে আসতে পেরেছি, তাই নয় কি? মেহমতের এমন উত্তরে ঈশা খুব কষ্ট পেল। মলিন হাসি দিয়ে বলল, আমার সাথে সবসময় এমন করে কেন কথা বলো? একটু কি ভালোভাবে কথা বলা যায় না? এর থেকে ভালো করে আমি কথা বলতে পারি না। কেন বারবার আমাকে বিরক্ত করছো? আমাকে খুব বেশি কি বিরক্ত করে ফেলেছি তোমাকে? কেন তুমি নিজে বুঝতে পারছো না মানুষ এতটা বেহায়া হয় কিভাবে? এটাই আমার মাথায় আসে না। মেহমতের কথা ঈশার খুব কষ্ট হচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। কোনো রকম নিজেকে সামলে বলল, আমাকে একটু ভালোবাসলে কি হয়? কেন বুঝতে পারছো না? আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না।
কেন সম্ভব না? কি নেই আমার মাঝে যার জন্য আমাকে একটু ভালোবাসা যায় না? তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য 2টা বছর ধরে কুত্তার মতো তোমার পিছনে পড়ে আছি, কিন্তু তুমি আমাকে প্রতিটা মুহূর্তে অবহেলা করে যাচ্ছ। কেন বলতে পারো? তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল, নাকি আমি বড়লোক বাড়ির মেয়ে এটা আমার অপরাধ? কোনটা বলো? তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। কি করলে আমি তোমার একটু ভালোবাসা পাবো? কি করলে তোমার মনে একটু জায়গা পাবো বলো না। আজ আছি তো তাই এত অবহেলা করছো। যেদিন থাকবো না সেদিন ঠিকই বুঝবে। কেউ তোমার পেছনে একটু ভালোবাসার জন্য ছ্যাঁচড়ার মতো ঘুরবে না। দাও, যত খুশি কষ্ট দাও। যেদিন হারিয়ে যায় সেদিন তো আর দিতে পারবে না। ঈশার কথা শুনে মেহমত উঠে চলে যেতে নিলে ঈশা মেহমতের হাত ধরে ফেলে। ঈশা মেহমতের হাত ধরায় মেহমত ঈশার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, তোর মতো ছেঁচড়া বেহায়া মেয়ে আমি দুটো দেখিনি। এই তোর লজ্জা করে না? এত অপমান করি তাও আমার পিছনে পড়ে থাকিস। তোরে যেন আমি আমার চোখের সামনে না দেখি। আর যদি তুই আমাকে মেসেজ বা ফোন দিছিস তাহলে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। বলেই মেহমত চলে গেল। ঈশা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। কথা বলতেই ভুলে গেছে মেহমতের বলে যাওয়া কথা ওর কানে বাজছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। অনেকে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা কারো দিকে না তাকিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। মনে হচ্ছে কোনো রোবট হেঁটে যাচ্ছে। ঈশা রাস্তার কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে। চারপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। ঈশা বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিচে কাউকেই দেখতে পেল না। দুপুরে খাবার খেয়ে যে যার রুমে রেস্ট নেয়, তাই ড্রয়িং রুমে কেউ ছিল না। ঈশা ব্যাগটা বেডে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। সাহস ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করে। এতদিনে জমে থাকা কষ্ট সত্যিই কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব দেয় না। মানুষের মন বড়ই বিচিত্র। আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই আগ্রহটা একটু বেশি থাকে। টানা 2 ঘন্টা শাওয়ারের নিচে বসে ভিজেছে ঈশা। তারপর কোনো রকম শাওয়ার রুম থেকে বের হয় না। কাপড় চেঞ্জ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। মাথা ব্যথা করছে। আজ সবাই সন্ধ্যা 6টার দিকে বাসায় এসেছে। জান অফিস থেকে ফিরে সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বের হয়ে নিচে নেমে আসে। কিচেনে গিয়ে দেখে সানিমার আম্মু রান্না করছে আর তার ছোট চাচি হাতে হাতে সাহায্য করছে। জান তার আম্মুকে দেখলো না। তরুণা বেগম জানকে কিচেনে দেখে জিজ্ঞাসা করে না। মামুনি, 1 কাপ চা লাগবে, মাথাটা খুব ব্যথা করছে। তুই গিয়ে বস, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মামুনি, আম্মু কই দেখছে না তো? তোর আম্মু শানিমের রুমে। আচ্ছা আমি বসছি, তুমি চাটা পাঠিয়ে দিও। তরুণা বেগম সবার জন্য চা বানালো, সাথে হালকা কিছু খাবারে অ্যাড করলো। সন্ধ্যাটা ভালোই কাটলো সবার। অনেকদিন পর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে সবাই। ড্রয়িং রুমে থাকে সবাই। ছিল না সানিম, ঈশা, আফাজ খান, ইয়াহিয়া খান, জানার আব্বু। তারা কাজের জন্য জায়গায় চলে গেছে। সে এখন আসছেন সিলেটে। বেশ কিছুদিন হলো সাগরপথে বেআইনিভাবে মালামাল পাচার হচ্ছে, নারী পাচারও হচ্ছে। এ নিয়ে বেশি ব্যস্ত ইয়াহিয়া খান। আফান খানও একটা কেস নিয়ে একটু বেশি ঝামেলায় আছে। এমপির ছোট ছেলে কলেজের এক মেয়েকে জোর করে তুলে নিয়ে বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে। মেয়েটার অবস্থা খুব খারাপ। তার বাবা আফাজ খানের কাছে কেস নিয়ে এসেছিল। আফাজ খানও চেষ্টা করছে ন্যায় বিচার পাইয়ে দেয়ার। এর জন্যই তাকে অনেক হুমকিও দিয়েছে। এতে আফাজ খান দমে যায়নি। রাতে সবাই খাবার খেতে বসেছে। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও সানিম আর ঈশা নেই। সানিম অসুস্থ, তাই নেই সবাই জানে। ঈশা কি জন্য নেই এটা কারোরই জানা নেই। আইয়ুব খান বউকে জিজ্ঞাসা করে, সবাই আছে ওইখানে, ঈশা কোথায় দেখছি না যে? সকালের পরেও আমি দেখিনি। এই মেঝো, ঈশা কোথায়? আমিও বলতে পারছি না ভাবি। এটা কেমন কথা? কেউ জানে না আমার মেয়েটা কোথায়? আব্বু তোমার বসো, আমি ওর রুমে দেখে আসি। যা তো, ডেকে নিয়ে আয়। দিশা ঈশার রুমে চলে যায়। ঈশার দরজা ফেরানো ছিল। দিশা রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। দিশা রুমের লাইটটা জ্বালিয়ে দেখে ঈশা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দিশা একটু অবাক হয়। দিশা বোনের মাথার কাছে গিয়ে বসে। মুখের উপর থেকে কাঁথা সরিয়ে কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। দিশা চমকে যায়। কয়েকবার ডাক দেয়, ঈশার কোনো সাড়া নেই। দিশা এবার একটু জোরে ধাক্কা দেয়।
ঈশা, এই ঈশা, শুনতে পাচ্ছিস? ঈশা চোখ মেলে তাকায়, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। দিশা ভাবলো হয়তো জ্বরের কারণে এমন হচ্ছে। ঈশা কোনো রকমে উঠে বসে, দিশার দিকে তাকিয়ে মলিন মুখে বলে, কিছু বলবি? কখন জ্বর এসেছে আর কাউকে বলিসনি কেন? প্রচুর মাথা ব্যথা করছিল, তাই কলেজ থেকে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছিলাম। কখন যে জ্বর এসেছে বুঝতে পারিনি। কিছুই তো মনে হয় খাসনি। তুই কষ্ট করে একটু ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। ঈশা মাথা নাড়ায়। দিশা রুম থেকে বের হয়ে নিচে নেমে যায়। দিশাকে একা আসতে দেখে তরুণা বেগম জিজ্ঞাসা করে, কি রে দিশা, ঈশা কই? আসলে বড় মা, ঈশার খুব জ্বর এসেছে, তাই শুয়ে আছে। কি বলছো? কখন জ্বর এসেছে? চলো তো দেখি। সবাই যাওয়ার জন্য খাবার ছেড়ে উঠতে নিতেই তরুণা বেগম বলল, আগে সবাই খাওয়া শেষ করো, তারপর যাবে। আর আমি ঈশাকে খাইয়ে দিয়ে আসছি। মেঝো আর ছোট, এদিকটা একটু দেখ। ওকে ভাবি। সবাই খেতে বসে। আর তরুণা বেগম ঈশাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে এসেছে। ঈশার শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণাটা হয়তো বেশি, তাই ওরা অন্যদিকে কোনো খেয়ালই নেই। খাবার শেষে সবাই গিয়ে দেখে এসেছে ওয়াজেদ খানের বড্ড আদরের মেয়ে ঈশা। আয়ুব খান ঈশার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে যায়। সাফা বেগম আর ওয়াজেদ খান অনেকক্ষণ মেয়ের পাশে বসেছিল। রাত 1টায় সানিমের মনটা কোনো কারণে প্রচুর খারাপ। 2 দিন হলো রুম থেকে বের হয় না। জান্নাত বেগম রাতের খাবার খাইয়ে গেছে। সানিমদের পাশে বিছানা থেকে উঠে দাঁড়ায়। রুম বন্দি থাকতে তার একটু ভালো লাগছে না। বারান্দায় যাওয়ার জন্য পা বাড়ায় সানিম। সানিমের বারান্দায় নানা রকমের ফুল গাছ দিয়ে সাজানো, এর মাঝে ক্যাকটাস গাছও আছে। কালো গোলাপ, লাল গোলাপ, অপরিচিতা, বেলিসহ আরো বিভিন্ন রকমের বিদেশি ফুলও আছে। এত এত সুন্দর ফুলের মাঝেও জায়গা করে নিয়েছে ক্যাকটাস। সানিমের বারান্দাটা একটু বড় আর খোলামেলা, বলতে গেলে মিনি ছাদ। এখানে ছোট্ট একটা দোলনাও আছে বসার জন্য। সানিম দোলনায় গিয়ে বসে। চারপাশে ঠান্ডা বাতাস বইছে। কয়েকটা দিন হলো আকাশটা কেমন মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। এতে সানিম আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। বৃষ্টির ফোঁটা সানিমের মুখে এসে পড়ছে। জান রুমে বসে রেডি হচ্ছিল বাইরে যাওয়ার জন্য। মাঝে মাঝে চুপি চুপি রাতে বের হয়, বাইক রাইড করে। অবশ্য একা না, সাবাসও থাকে, আবার কিছু ফ্রেন্ডরাও থাকে। ঠান্ডা বাতাস বইছে, ওয়েদারটাও ভালো লাগছে, তাই সবাই বের হতে চাচ্ছে। শার্টের উপর দিয়ে কালো একটা জ্যাকেটও পরে নেয়। বাইরে বাতাস, তার জন্য রেডি হয়ে জান রুম থেকে বের হতেই যাবে, তখন তাকে বারান্দার দরজা খোলা। জান সেদিকে এগিয়ে যায় দরজাটা বন্ধ করতে। সেখানে গিয়ে চোখ আটকে যায়। সানিমের ছোট্ট বিনি ছাদের দোলনায় ভালোই বৃষ্টি পড়ছে। বাড়ির চারপাশের লাইটে আলো হালকা দেখা যাচ্ছে। কেউ বসে আছে দোলনায়, আকাশের দিকে মুখ করে। জানের বুঝতে বাকি রইল না ওটা কে বসে আছে। জান রুম থেকে বের হয়ে পা বাড়ায় সানিমের রুমের দিকে। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল, কারণ দরজা লাগানো ছিল না। জান রুমের ভেতর ঢুকে দরজা চাপিয়ে পা বাড়ায় বারান্দার দিকে। এতক্ষণে বৃষ্টির বেগ বেড়ে গেছে। জান নিঃশব্দে ধীর পায়ে সানিমের পিছনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির পানিতে জানও ভিজে যাচ্ছে। সানিম এখনো সে আগের মতোই বসে আছে। জান একটু ঝুঁকে নিজের পরনের জ্যাকেটটা খুলে নিজের মাথা সহ সানিমের মুখের উপর ধরে, যাতে বৃষ্টির পানি সানিমের মুখের উপর না পড়ে। হঠাৎ সানিম অনুভব করলো তার মুখে এখন কোনো বৃষ্টির পানি পড়ছে না। আস্তে আস্তে চোখ মেলে তাকালো, আর যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রথমে অবাক হলেও নিজেকে সামলে নিয়েছে। জান সানিমের মুখোমুখি। দুজনেরই চোখে চোখ পড়তে তাকিয়ে আছে। সানিমও তাকালো জানের চোখের দিকে। কেউ কোনো কথা বলছে না। আবছা আলোয় জানের চেহারাটা আরো বেশি সুন্দর লাগছে সানিমের কাছে। সানিম জানের চোখের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু আজ জানের চোখ পড়তে ব্যর্থ হচ্ছে সানিম। দুজনের দিকেই তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এভাবে কতটা সময় পার হয়ে গেছে সেটা দুজনের কেউই বলতে পারবে না। হঠাৎ জানের ফোনটা বেজে ওঠে। এতে দুজনেরই হুঁশ ফিরে। জান জ্যাকেটটা সানিমের মুখের উপর থেকে সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে দেখে সাবাস ফোন দিয়েছে। জান ফোনটা কেটে ছোট্ট একটা টেক্সট করে ফোনটা পকেটে রেখে দেয়। সানিমের মুখের দিকে তাকায়, দেখে সানিম মাথা নিচু করেই বসে আছে। এখন বৃষ্টি নেই, তেমন বৃষ্টি হয়ওনি। সানিম আর জান হালকা ভিজে গেছে। সানিমকে চুপ করে বসে থাকতে দেখে জান নিজেই জিজ্ঞাসা করে, আপনি এত রাতে এখানে কি করেন? এই অসুস্থ শরীর নিয়ে তাও বৃষ্টিতে ভিজতেছেন?
রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে এসে বসেছি। আর বৃষ্টি কই? তেমন তো বৃষ্টি হচ্ছিল না। অনেক রাত হলো, রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সানিম বসা থেকে উঠতেই পড়ে যেতে নেয়, শরীর দুর্বল থাকে। জান দু হাতে আগলে নেয় সানিমকে। আস্তে, পড়ে যাবেন তো। ধরে নিয়ে যাচ্ছি, রুমে চলেন। সানিম আর কোনো কথা বলল না। হঠাৎ জান খেয়াল করলো সানিমের ডান হাতে কেমন কালশেটে পড়ে আছে। এক জায়গায় না, বেশ কয়েকটা জায়গায়। জান বাম হাতেও দেখলো সেম জিনিস। এই দাগগুলো দেখে জানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সানিম বাড়িতে সবসময় লম্বা হাতা জামা পরে আর অফিসে ফর্মাল ড্রেসেই থাকে, তাই শরীরের মুখ হাতের কবজি বাদে সবই ঢাকা থাকে, তাই এসব কারো নজরেই পড়েনি। আর সানিমের পরনে কালো রঙের নাইট স্যুট পরা, শার্টের হাতা শর্ট, তাই দাগগুলো স্পষ্ট। জান কিছু না বলে সানিমকে রুমে নিয়ে আসে আর বলে, কাপড় হালকা ভেজে গেছে, আপনি চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়ুন। সানিম কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। জান সানিমের দিকে তাকিয়ে রয়। বেশ কিছুক্ষণ পরে জান সানিমের রুম থেকে বের হতে যাবে, তখনই তার চোখ যায় ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে। ড্রয়ারটা সামান্য খোলা, চিকন লম্বা কালো কিছু বেরিয়ে আছে। জান সেদিকে পা বাড়ায়। ড্রয়ার খুলে ভেতর থেকে জিনিসটা বের করে হাতে নেয়। জিনিসটা হাতে নিয়ে চমকে যায়। মনে পড়ে যায় অতীতের সেই ভয়ঙ্কর দিনের কথা। জান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে, চোখ মেলে আবার হাতের দিকে তাকায়। এই সেই চাবুক যেটা দিয়ে সানিম জানকে আঘাত করেছিল। জান ড্রয়ারটা বন্ধ করে চাবুকটা নিয়ে সানিমের রুম থেকে বেরিয়ে আসে। জান রুমে এসে চাবুকটা হাত থেকে যখনই রাখতে যাবে, তখনই মনে হলে কেমন যেন আঠালো আঠালো লাগছে। জান নিজের হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখে লাল কিছু একটা চাবুকে আটকে আছে, যা জানের হাতেও ভরেছে। জান নাকের ভেতর দিয়ে একটু শুকে, এতে বোঝা যায় এটা রক্ত। জানের মাথা কেমন চক্কর দিয়ে ওঠে। জান চাবুকটা নিয়ে ওয়াশরুমে যায়। পানির কলে ছেড়ে দিয়ে চাবুকটা পানির নিচে রাখে। চাবুক থেকে লাল রক্তগুলো পানির সাথে ধুয়ে যাচ্ছে। জান আর কিছু ভাবতে পারছে না, ও কোনোভাবে হিসাব মিলাতে পারছে না। জান নিজেকে সামলে চাবুকের থেকে কিছুটা রক্ত ছোট্ট একটা শিশিতে রেখে দেয়। পরে চাবুকটা পরিষ্কার করে নিজের কাছে রেখে দেয়। জান নিজেও ড্রেস চেঞ্জ করে গায়ে এলিয়ে দেয়। জান কিছুতেই নিজের চোখের পাতা এক করতে পারছে না। সানিমের শরীরে দাগ, চাবুকের রক্ত, কিছুতেই হিসাব মেলাতে পারছে না। জান কেমন ছটফট করছে। এভাবে থাকতে না পেরে উঠে বসে। রুম থেকে বের হয়ে আশপাশটা ভালো করে দেখে সানিমের রুমে যায়। দেখে সানিম এক পাশ হয়ে শুয়ে আছে। জান সানিমের পিঠের দিক দেখতে পাচ্ছে। জান খুব সাবধানে এগিয়ে যায় বেডের দিকে। দেখে সানিম গালের নিচে হাত দিয়ে ঘুমিয়ে আছে। সানিম চেঞ্জ করে এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। প্রতি রাতে এই ঘুমের ওষুধ না খেলে সানিম ঠিক মতো ঘুমোতে পারে না, তাই টেরও পেল না তার রুমে কেউ এসেছে। জান সানিমের বেডের কাছে ফ্লোরের নিচে বসে। কাপা কাপা হাতটা সানিমের শার্টের কাছে নিয়ে গুটিয়ে নেয়। কেমন ভয়, অস্বস্তি হচ্ছে তার। মন বলছে এটা অন্যায়, আরেক মন বলছে এটা তোর করতেই হবে সত্যটা জানতে হলে। জান অনেক সাহস জুগিয়ে কাপা হাতে সানিমের শার্টটা উপরে উঠায়। এতে সানিমের পিঠের কিছু অংশ উন্মুক্ত হয়, আর যা দেখে এতে জানের হুঁশ উবে যায়। বরফের মতো জমে গেল সে। কি করা বা কি বলা উচিত সেটাও ভুলে গেল জান। স্তব্ধ হয়ে রইল। না চাইতেও চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সানিমের পিছে অসংখ্য আঘাতের চিহ্ন। কিছু আঘাত তাজা রক্ত জমাট বেঁধে আছে, আর কিছু আঘাত পুরনো কাল সেটা পড়ে আছে। জান বাকরুদ্ধ হয়ে কতক্ষণ ওভাবেই বসেছিল তা বলতেও পারবে না। যখন হুঁশ ফিরে তখন বসা থেকে উঠে দাঁড়াবার শক্তিটুকুও পাচ্ছে না। জান কোনো মতে উঠে দাঁড়ায়। জানের মাথা কেমন চক্কর দিয়ে উঠতে লাগলো। সে দেয়াল ধরে নিজেকে সামলে নেয়। কোনো মতে নিজেকে সামলে ড্রয়ার থেকে অয়েন্টমেন্টটা এনে লাগিয়ে দেয় আর হালকা করে ফু দেয় যাতে জ্বালা না করে। শার্টটা নিচে নামিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত বাজে 3টা। জান নিজের রুমের ফ্লোরে বসে বেডে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। জানের কিছুই ভালো লাগছে না। চোখের সামনে ভেসে উঠছে সানিমের আঘাতগুলো। জান কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না এখনো। এভাবে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে জান টেরও পায়নি। আজানের শব্দে কানে আসতেই চোখ মেলে তাকায়। বুঝলো সকাল হয়ে গেছে। বসা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে উজু করে জানামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে বেডে গায়ে এলিয়ে দিতে চোখে ঘুম এসে হানা দেয়। সকাল 9টায় বাড়ির ছেলেরা সবাই খাবার খেয়ে যে যার মতো অফিস চলে গেছে। বাকি আছে বাড়ির মেয়েরা, যারা এখনো ঘুম থেকে ওঠেনি। জান্নাত বেগম গিয়ে ছেলেকে দেখে এসেছে। ছেলেকে ডাক দিতে গিয়েও কি মনে করে ডাকলেন না। ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমুক দেয়। ঘুমাচ্ছে ঘুমাক, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ছেলেটা।
কখনো কোনো কিছু নিয়ে আবদার করেনি আমার কাছে বা বাবার কাছে। তার যত আবদার ছিল সব শানিমের কাছে। সেদিনের পর থেকে ছেলেটা কেমন জেদি রগজটা হয়ে গেল। জান্নাত বেগম কথাগুলো মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর রুম থেকে বের হয়ে গেলেন সানিমের রুমে। গিয়ে দেখে আগে থেকে তরুণা বেগম ওখানে ছিলেন। সানিম মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর তরুণা বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জান্নাত বেগম মুচকে এসে এগিয়ে গেল মামের দিকে। কি ব্যাপার? আমাকে রেখে মা মেয়ে গল্প করা হচ্ছে বুঝি? ও মরিমা, তুমি এসে গেছো? এসো এসো, তোমাকে রেখে কি আর গল্প করা যায় বলো? আমার ঘাড়ে কয়টা মাথা আছে বলো তো? সানিমের কথা শুনে জান্নাত বেগম আর তরুণা বেগম হেসে দেয়। নাজলি রুমে ঢুকতে ঢুকতে বলে, আমাকে রেখে কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আমাকেও বলো, আমিও একটু শুনি। তোকে শুনতে হবে না, তুই আর আসলি আগে খাবার খেয়ে নে। আসলি আসলি কি উঠেছে? আম্মু, শুধু খাবার খাবার করো না তো, ভালো লাগে না। সময় হলে ঠিকই খাবো। দিব টেনে এক থাপ্পড়, যা আগে খেয়ে নে। আর তোমরা সবাই খেয়েছো? না, কারোরই খাওয়া হয়নি। আমি শুধু ঈশাকে স্যুপ খাইয়ে ওষুধ দিয়ে এসেছি। ঈশার কি হয়েছে আম্মু? কাল থেকে ঈশার খুব জ্বর এসেছে। এখন কেমন আছে আপা? জ্বর কমেছে? সকালে যাওয়া হয়নি তিনতলায়? একটু কমেছে, ওষুধ দিয়ে এসেছি, আশা করি কমে যাবে। আমাকে কেউ বলেনি কেন? আপু, তুমি নিজেই অসুস্থ, তাহলে কি করে বলবো? আমি ঈশাকে দেখতে যাবো। তুই এই অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠবি? নিজেই দাঁড়াতে পারছে না, সে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠবে? কিন্তু চুপ, খাবার নিয়ে আসছি, খেয়ে নে। আমরা এখনো মরে যাইনি যে তোকে এই অবস্থায় উপরে যেতে হবে। সেজু ঠিকই বলেছে, তুই আগে সুস্থ হয়ে নে, পরে ঈশাকে দেখিস। আর আমরা আছি তো। সানিমকে রেখে ওরা তিনজনই রুম থেকে বের হয়ে যায়। সানিমের ঘুম ভাঙিয়ে সকাল 8টায় উঠে ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয়েছে। সানিমের প্রতিদিন সকালে গোসল করার অভ্যাস। গোসল করার সময় পিঠে ব্যথা বা জ্বালা অনুভব করেনি। এতে সানিম কিছুটা অবাক হলেও বেশ একটা গুরুত্ব দেয়নি। জানের ঘুম ভাঙে বেলা 10টায়। উঠে গোসল করে রেডি হয়ে একেবারে নিচে নামে, না খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। জান্নাত বেগম হাজারবার বলেও খাওয়াতে পারেনি। ছেলের মুখ দেখে বুঝলো ছেলের কোনো কারণে মুড অফ, তাই আর কিছু বলল না। জান বাসা থেকে বের হয়ে লায়লাকে ফোন দেয়। হঠাৎ জানার নাম্বার থেকে ফোন আসায় লায়লা অবাক হয়। জান তো কখনো লায়লাকে ফোন দেয় না, তাহলে কারো কিছু হলো কি? বেশি কিছু না ভেবেই ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। কোনো দরকার ছিল কি? একটু দেখা করতে চাই, সময় হবে? এখন তো অফিসে আছি, লাঞ্চের সময় দেখা করি। ওকে আপু। ওকে, আমি তোমাকে টেক্সট করে দেবনি। ওকে, আল্লাহ হাফেজ। জান ফোন রেখে দেয়। লায়লা ভাবলো হয়তো অফিসে কোনো কাজের কথা বলবে, তাই আর সানিমকে জানালো না। জান এই ফাঁকে নিজের কাজটুকু সেরে কলেজ চলে গেল। আজ জানের প্রথম ক্লাসটা ছিল না, তাই দেরি করে গেলেও সমস্যা হবে না। জান বাইক নিয়ে ক্যাম্পাসে গেল। দেখলো সাবাস আর মেহমত বসে আছে। জান বাইক রেখে ওদের দিকে এগিয়ে গেল। মেহমতকে কয়েকবার ডাক দেয়, কিন্তু মেহমত কোনো সাড়া দেয় না। জান সাবাসের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে কে যেন হয়েছে। সাবাস মাথা নাড়িয়ে বোঝালো সে জানে না। জান একটা ধাক্কা দিল মেহমতকে। কি রে, কখন থেকে ডাকছে, সারা দিচ্ছিস না কেন? কি হয়েছে? কই কিছু না তো। তাহলে তোতলাচ্ছিস কেন? কই তুতলাচ্ছি, তুই দেরি করলি কেন? আর চোখ কেমন লাল হয়ে আছে, মনে হয় ঘুমাসনি ঠিক করে। তেমন কিছু না, মাথাটা ব্যথা করছে। ও। সাবাস জানের পিঠে থাপ্পড় দিয়ে বলল, কিরে তুই কাল এলি না কেন? শালা তোর জন্য কতক্ষণ ওয়েট করেছি। আসার জন্যই রেডি হয়েছিলাম, পরে কেমন যেন মন টানলো না, তাই আর আসেনি। আমি তো তোকে টেক্সট করে দিয়েছিলাম। আমি ফোন করার পরে দিছি তো। তোরা আবারও বাইক রাইড করতে বের হয়েছিলি? বাট শালাই আসে নাই। তোরা দুটোই শুধরাবি না, তাই না? জান সানিম আপু জানলে তোর খবর আছে। সানিমের কথা মনে হতে জানার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল।
কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। এদিকে শাবাশ আর মেহমাদ বোকার মতো চেয়ে রইল। এটা কি হলো? ও এভাবে উঠে গেল কেন? আমি কি জানি? চল আমরাও ক্লাসে যাই। হুম